উপনিবেশ, ইংরেজিতে যেটাকে কলোনি বলে। কমিউনিস্টের খুব প্রিয় শব্দ উপনিবেশ। এই বানান কেউ কেউ আবার এটাকে ঔদুয়ে লিখে না, ঔপনিবেশিক বেশ কায়দা করে বলবে, সংস্কৃত ভাষা বাংলা দিয়ে, অসুবিধা নেই, এটা বাংলাও চলে। কলোনি, কলোনিয়ালিজম, এইরকম কথা দিয়ে মানে এরকম ভাবে শব্দটা প্রকাশ করা হয়। কলোনিয়ালিজম কেন কমিউনিস্টের এত প্রিয় শব্দ? কেউ কমিউনিস্ট কিনা বুঝবেন কি করে? দেখবেন যে 5 মিনিট কথা বলতে গেলে সে উপনিবেশ শব্দটা একবার উচ্চারণ করবেই। এটা হলো একটা। সাধারণ মানুষ উপনিবেশ নিয়ে না, এটা নিয়ে কথা বলতে হবে এমন কোনো কথা শব্দ এটা না। যে কমিউনিস্ট এই শব্দটা ছাড়া কথাই বলতে পারবে না। কারণ যাকে গালি দিবে ওর এনিমি, যে ও যাকে এনিমি মনে করে, সে এনিমিটাই হলো উপনিবেশ। এর সমস্যা কি তাহলে? এটা এনিমি, এনিমি কে বলছে? যারা জানে না, অ্যাওয়ার না, সচেতন না, তারা বলে না। তো কমিউনিস্টরা বললে আপনি মানে আমি কেন এটার বিরুদ্ধে বলতেছি, সেটা দিয়ে শুরু করবো। দুনিয়াকে উপনিবেশ করা শুরু কবে? এভাবে যদি একটা প্রশ্ন করি, প্লাস, আচ্ছা প্লাসটা পরে বলছি। উপনিবেশ করা শুরু হয় সাল হিসেবে ধরলে, উপনিবেশ করা শুরু সাল হিসেবে ধরা যায় 1607-কে। কেন? কারণ 1607-এ প্রথম ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে তখন সবচেয়ে উঁচা দরের ব্যবসা থাকে না, যে ব্যবসা সবচেয়ে, যে লোকের গার্মেন্টস মালিক আছে সবচেয়ে বড়, সে হলো ঢাকার এখন একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবার দেখা ঠিক সেরকম সে যুগে ইংল্যান্ডে যে লোকের জাহাজ কিনেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন এই যে কোম্পানি খুলেছে, সে হলো সবচেয়ে বড় ব্যবসায়ী। তো তারা বিনিয়োগ করেছে এখানে জাহাজ কেনাতে, সৈন্য সামন্ত কিছু নিয়ে গেছে, কিন্তু দেশ দখলে। এই দেশ দখলের কাজটা শুরু হয় 1607 সালে। ইংল্যান্ড থেকে দখল করতে যায় সেকালের আমেরিকায়। কোন সেকালের বলতে, সেকালের আমেরিকা মানে কেবল আমেরিকা আবিষ্কার টাইপের কথাবার্তা আছে, মানে আমেরিকা বলে একটা কিছু আছে এই জায়গায়, এটা জানা গেছে। সেগুলা করে টরে পরে এবার ওটাকে দখল করা যাবে কি করে? কারণ যারা বাস করে, যারা অরিজিনাল বাসিন্দা, যাদেরকে ব্রিটিশদের দেওয়ার নাম হলো রেড ইন্ডিয়ান, আমরা ভাষায় আমাদের ট্রাইব বলবো। চিনবে কি করে কারা ছিল? চেনার একটা উপায় আছে। এখন যারা ল্যাটিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার বাসিন্দা, কে ব্রাজিল, আর্জেন্টিনা টাইপের দেশগুলা, এই লোকাল যে ট্রাইবাল ফেজটা দেখবেন আপনারা, এরাই ছিল রেড ইন্ডিয়ান। মানে রেড ইন্ডিয়ান বলতে যাদেরকে আমেরিকা বোঝাচ্ছে, এটা হলো একটা পার্ট, এটা তো উত্তর আমেরিকা, আর ওরা দক্ষিণ আমেরিকার দেশ, এগুলো ফারাক। ফলে এদেরকে দেখে বুঝবেন যে রেড ইন্ডিয়ান দেখতে কেমন। এনিওয়ে, তো ওদেরকে খেদায় এই জায়গা দখল করবে, কোন থাকবে, এই ব্যবসাটার নামই হলো কলোনি ব্যবসা। তো কলোনি দখল শুরু হয় এই জন্য, ভার্জিনিয়াকে প্রথম দখল করে, ভার্জিনিয়াও একটা শহর। প্রথম শুরু হয় 1607 সালে, এই জন্য বলছি 1607-কে আমরা ধরতে পারি যে এখন কলোনি ফেনোমেনা শুরু হয়েছে। সাথে বলে নেই, লেনিনের একটা বই আছে, ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ। দেখেন, পুঁজিবাদকে কিন্তু গালি দেয় নাই, নাম শুনে বুঝতে পারতেছেন। পুঁজিবাদের বিকাশটা রাশিয়ায় কেমন করে হয়েছে সেই বিষয়ক স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ভর্তি বইটা। ওই বইয়ের ভিতরে লেনিন বলতেছে সেকালেই এমন কোন দেশ খালি নাই যেটা কলোনি হয় নাই। বহু স্ট্যাটিস্টিক্সে ভর্তি বইটা, বেশ মোটা বই। তাহলে বুঝতে পারতেছেন দুনিয়া একটা সময় এমন হয়ে গেছিল যে কলোনি দখলের মতন খালি জায়গা, খালি দেশ আর বাকি নেই। আইদার ইংলিশরা, ব্রিটিশরা, অথবা ফ্রেঞ্চরা, অথবা ডাচরা, অথবা পর্তুগিজ, নাহলে স্প্যানিশরা, এই 5টা দেশ দুনিয়াকে ভাগ্য করে নিয়ে নিছে। এই হলো কলোনি হিস্ট্রি বলতে পারেন। ঠিক আছে, জানলাম না এগুলা।
দখল করতে যাচ্ছে ইংল্যান্ডের লোকেরা। কিন্তু যদি কমিউনিস্টকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই বলেন তো দেখি, কলোনি কি এখনো আছে নাকি ছেড়ে চলে গেছে? এইবার তো একটু দ্বিধায় পড়বে, সেও তো ভাবে দেখে নাই কখনো, কারণ প্রতি মুহূর্তে সে উপনিবেশিক বলে চালা আসতেছে, জিনিসটা এখনো আছে। কিন্তু এটা যে নাই, এটা তখন সে সচেতন হয়ে যাবে, শুনে এবার উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর দিতে গিয়ে আবার পাশ কাটা যাবে। কোথায় যাবে পাশ কাটিয়ে? পাশ কাটায় আরেকটা শব্দ ইউজ করবে, নয়া উপনিবেশ বা নয়া উপনিবেশ বাদ, ইজম। এই নয়া, এটা ইংরেজিতে আরেকটা শব্দ আছে নিও বলে, নিও কলোনিয়ালিজম, নিও নাৎসি শব্দটা সম্ভবত জার্মান শব্দ। তো নিও সামনে লাগাই দিয়ে নয়া, নতুন রূপে আসছে কোন জিনিস বুঝাতে আমরা এটা নিওটা বুঝাই। তো ও তখন সরে যাবে, ওই কলোনিজম তো এখন নাই, নিও কলোনিজম আছে। তো যদি জিজ্ঞেস করেন ভাই বুঝলাম না, কলোনিজম কি নাই এখন? না, আছে। কখনো তার মুখ দিয়ে বের করতে পারবেন না যে কলোনিজম বলে কিছু নাই। তো মনে করেন আপনি একটু ইতিহাস পড়ালেখা করছেন, ইউনিভার্সিটি পাস, তা আপনি না না ব্রিটিশ না চলে গেছে ইন্ডিয়া সাইডে, আমাদের দেশে কি ব্রিটিশরা আছে এখনো? আমরা নিজের সাধারণ বুদ্ধিতে জিজ্ঞেস করবেন, তখন সে একটু হচকে বলবে হ্যাঁ চলে গেছে, কিন্তু এই যে দেখেন আচার আচরণ সবগুলা, এই যে প্যান্ট শার্ট পরি আমরা, এই যে আমরা কি খাই, আচার আচরণের সবগুলো তো ব্রিটিশ। এইটা তো কলোনি আমাদের মনের ভিতরে ঢুকে গেছে, এটাই তো কলোনিয়ালিজম, এইটাকেই তো আমরা নয়া উপনিবেশবাদ বলছি। সুতরাং উপনিবেশ আছে, ফিজিক্যালি কি আছে, এবার আরো জোরে যখন চেপে ধরছে এখন সে আমতা আমতা করবে। আমার জীবনে কমিউনিস্ট তো কম ঘাটি নেই, 79 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এমন কমিউনিস্টও পাইছি যে মনে করে, একদিকে দেখেন আমেরিকার বেলায় তারা বলে, কমিউনিস্টরা বলে সাম্রাজ্যবাদ, তার চেয়ে বলেন সাম্রাজ্যবাদটা কি? আমি এমন কমিউনিস্টও পাইছি, চাইনিজ কমিউনিস্ট, যে বলতেছে যে বিশ্বাস করে এই বয়সে, এই বয়সে মানে সে তখন চাকরি করে একটা এনজিওতে, অ্যাকশন এডে চাকরি করে মনে করেন, সে বলতেছে সবচেয়ে বড় আমাদের শোষক তো ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ তো ব্রিটিশরা, ব্রিটিশরাই তো সাম্রাজ্যবাদী। আমি একটু অবাক হই, এটা কই কি, হিস্ট্রি আলোচনা করে দিচ্ছে। এখনো কি দুনিয়ার নেতা ব্রিটিশরা নাকি আমেরিকা? কনফিউশনে পড়ে গেছে। তো এরকম কনফিউশন ওয়ালা কমিউনিস্ট দেখছি আমি, যে এখন শিওর না যে সাম্রাজ্যবাদটা কাকে বলতেছে। ওকে, এখন এই নয়া উপনিবেশবাদ কথাটা কেন আসলো? যেখানে ফিজিক্যালি, বাস্তবে, এই যে বললাম যে দুনিয়াব্যাপী সব জায়গায় দেশ দখল হয়ে বসেছিল 1905 সালে, সেই জিনিসটাই কলোনি আবার তারা ছেড়ে চলে গেছে সবাই। কবে? এই যে কবে প্রশ্নটা করলাম, এই প্রশ্ন কখনো কমিউনিস্ট দিকে করবেন না, এমনিতেও বেশিরভাগ মানুষেরই জানা নেই। কিছুটা পুরান স্মৃতি আর একটা ঘটনার সাথে মিলিয়ে হয়তো বলবো ও আচ্ছা ব্রিটিশরা তো 47 সালে চলে গেছিল, তারপরে আবার কনফিউশনে বলবে যে ও আচ্ছা না না এটা কেবল ইন্ডিয়া থেকেই গেছে, বাকি দুনিয়া বোধহয় কলোনি এখনো আছে। এখন আছে কি না এটা একটা কনফিউশন দেখবেন কারো কারোর ভিতরে। ফ্যাক্টস হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়কালটা হলো 1939 থেকে 45। 45 সালে আগস্ট এটা শেষ হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই শেষ হওয়ার পর থেকে সমস্ত কলোনি মাস্টারেরা, এই আমরা বলার সময় কিন্তু সাবধান থাকবেন, যেটাকে আমরা বলি দখলদার, কলোনি দখলদার, কলোনি ঘটনাটা কি তা বোঝানোর জন্য বলি কলোনি, আর যে দখলদার ব্রিটিশরা যেমন, তাদেরকে আমরা বলবো কলোনি মাস্টার, দখলদার বলতে পারি। আর আমরা হলাম কলোনিকৃত দেশ, কলোনি হওয়া দেশ, আমরা হলাম ওই অর্থে ওদের দাস। তো এই কলোনি মাস্টারেরা ইংল্যান্ড, মানে ইংল্যান্ড যেমন ধরে ইন্ডিয়া ছেড়ে চলে গেল কেন? অবিভক্ত ইন্ডিয়া ফোর্স করেছিল, কেউ যুদ্ধে মারামারি করছিল, পরাজিত করেছিল। হ্যাঁ, এইবার ঠেসে ধরলে তো মুশকিলে পড়ে যাবে কমিউনিস্টরা, এটা তো কখনো সে চিন্তা করে দেখে নাই।
এটুকু বুঝছে যে প্র্যাকটিক্যালি তো দেখা যাচ্ছে ব্রিটিশদেরকে তো দেখা যায় না, এখন চলে গেছে, শুনি যে চলে গেছে, তো চলে গেল কেন? কেউ ফোর্স করছে, যুদ্ধে হারাই দিচ্ছে? শিওর না। এটুকু আবার বুঝে যে ব্রিটিশরা নাই। আচ্ছা, নাই হয়ে চলে গেছে, আচ্ছা এটা বোধহয় কেবল ইন্ডিয়া থেকে গেছে, সারা দুনিয়া থেকে না। এই কনফিউশনটা রয়ে গেছে, এই কনফিউশনটা রয়ে গেছে খোদ কমিউনিস্টদের মধ্যেই। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। কমিউনিস্টের শিওর না, কমিউনিস্টকে ঝাঁকি দিয়ে যদি জিজ্ঞেস করে যে ভাই দুনিয়া থেকে কি কমিউনিজম কলোনি দখল শেষ হয়ে গেছে, স্পষ্ট করে বলতে পারো না, যে একটু আগে বলছিলাম ও নয় উপনিষদ আছে বলে একটা জায়গায় চলে যাবে। তাহলে কলোনি সম্পর্কে এই যে তার ধারণা গেছে কিনা, কেন গেছে বলতে পারবে না। ব্রিটিশদেরকে কেউ খেদাইছে কিনা বলতে পারবো না। কেউ কেউ একটু বেশি বুদ্ধিমান সাজতে গিয়া দেখা যায় এই যে না 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 গান্ধীর একটা ভারত ছাড়ো আন্দোলন ছিল, ওই জন্য গেছে। এই ধরনের ফালতু মিথ্যে কথা বলবে তারা, অ্যাজ ইফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্টি ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনটা চলতেছিল, আর ভারত ছাড়ো এতই কঠিন আন্দোলন ছিল যে ব্রিটিশরা ভাগছে ভয়ে। এরকম কোনো ঘটনা তো হিস্ট্রিতে কেউ পড়ে নাই কোনোদিন। তাহলে এটা গেল কেন? ব্রিটিশরা গেছে এটুক স্বীকার করতে হচ্ছে যে দেখা যাচ্ছে না ফিজিক্যালি, কিন্তু তারা গেল কেন? এই প্রশ্নটার জবাব কোনো কমিউনিস্ট দিতে পারবে না, এবং এটা যে তারা দিতে পারছে না এটা নিয়েও তাদের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো না জানাটার জন্য কোনো দুঃখও নাই। নাই এই জন্য এই যে নিয় বলে আবার জিনিসটাকে চাপা দিচ্ছে তারা। আর যদি বলেন এখন আপনি বারে বারে কথায় কথায় প্রত্যেকটা কথার ভিতরে উপনিবেশ কথাটাকে ফেরত আনতে হচ্ছে কেন? উপনিবেশরা কি এখনো আমাদের শাসন করছে? সরাসরি বলে। এইবার সে একটু মুস্তামুস্তি করবে, হ্যাঁ হ্যাঁ ইনডাইরেক্টলি করছে, এই যে দেখেন না আমাদের ইংলিশ পড়তে হয়, আমরা নিজের ভাষায় বই পড়তে পারি না টাইপের কথাবার্তা নিয়ে আসবে। দিয়ে বলবেন দেখুন কালচারালি তো আমাদেরকে ধ্বংস হয়ে গেছে, আমাদের নিজেদের কালচার কত সুন্দর ছিল, আমরা কত সুন্দর ডোল করতাল বাজায় গান করতাম, আমাদের গ্রামীণ কালচার দেখেন, মেলা গল্প দিবে। কিন্তু কেন চলে গেছে, কবে চলে গেছে বলতে পারবো না। ফ্যাক্টস হলো এই যুদ্ধের শেষে সারা দুনিয়াতে সমস্ত কলোনির দখলদারেরা স্ব উদ্যোগে, ভালো করে খেয়াল করবেন, স্ব উদ্যোগে, ব্রিটিশরা স্ব উদ্যোগে কারো কিছু বলবার আগেই তারা ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে ফ্যাক্টস। প্রশ্ন হলো তাহলে যে নিজ উদ্যোগে চলে গেল কেন? এত ভালো হয়ে গেল। 200 বছর ধরে যারা ইন্ডিয়া থেকে সারপ্লাস শোষণ করে চুরি করে নিয়ে গেছে নিজ দেশে, তারা হঠাৎ সব ছেড়ে ছেড়ে দিয়ে চুপচাপ চলে যাচ্ছে কেন? এর উত্তর নাই ওদের কাছে, কমিউনিস্টদের কাছে এই উত্তরটা নাই। কারণ আমি বলেছি, প্রায় সময় বলি, কমিউনিস্টদের চিন্তা বা ইতিহাস বোধ, ধ্যান ধারণা যা কিছু আছে, এ সব কিছুর উৎস হলো স্টালিন। স্টালিনের আগে পিছনে কারা ছিল এরকম কেউ নাই, খোদ কার্ল মার্কসও নাই, লেনিনও নাই। ওদের সমস্ত চিন্তা মানসিক গঠনটা, বয়ান, বক্তব্য যা কিছু সে দিবে এসব স্টালিন হাতে তৈরি। প্রায় শতভাগ কমিউনিস্ট লাল বই পড়ে নাই, কার্ল মার্কসের লেখা বই পড়ে নাই, লেনিনের লেখা বই ডাইরেক্ট নিজেরা পড়ে নাই। যা পড়ছে তাহলে স্টালিনের লেখা কোনো কিছু, এটিকে তারা মার্ক্সবাদ বলে জানে। এটা তো একটা প্রবলেম আছে। ফলে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কেন উপনিবেশ ছেড়ে চলে গেল ওরা? চলে গেল এই জন্য যে সবার আগে, আচ্ছা সবার আগে পরে বলতেছি, কলোনি মাস্টাররা সবাইকে নাকে খত দিয়ে চুক্তি করে নিছিল আমেরিকান প্রেসিডেন্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে শেষ হওয়ার আগে, 1941 সালটা মনে রাখেন। আর সবাই মিলে নাকে দড়ি দিচ্ছিল, সবাইকে নাকে দড়ি দিচ্ছিল 42 সালের 1 জানুয়ারি, একদম জানুয়ারির 1 তারিখ, যে সবাই নাকে খত দিচ্ছিল আমেরিকান প্রেসিডেন্টের কাছে যে আমরা এই যুদ্ধে যাব, হুজুর আল্লাহ আপনি আমাদের যুদ্ধের খরচ দিবেন, যুদ্ধের দায়ভার নেতৃত্ব নেবেন, এবং এই যুদ্ধে বিজয়ী হলে আমরা সহ
বেশিরভাগ কলোনি মাস্টার যারা, তারা তো সব ইউরোপের, বেশিরভাগ না সবাই ইউরোপের। ফলে ওর সুবিধাভোগীও ইউরোপের আর যত দেশ আছে তারা সবাই এগ্রি করেছে যে যুদ্ধ শেষ হবে যখন, যেটা বাস্তবে 45 সালে হয়েছে, এই যুদ্ধ শেষ হলে পরে সবাই কলোনি মাস্টারেরা দখলকৃত দেশ ছেড়ে নিজে 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 উদ্যোগে চলে যাবে। এটাই ছিল মেইন কারণ। এখন আসি সবার আগে, এটা হয়েছিল সবাই মিলে যে সাইন করেছিল যে চুক্তিটায়, এটাই 42 সালের 1 জানুয়ারি। এটাই জাতিসংঘের জন্ম ঘোষণা বলা হয় সে কাগজটাকে। আবার দেখেন 42 সালে জাতিসংঘ বলে কিছু নাই, কিন্তু জাতিসংঘের জন্ম ঘোষণা বলে একটা দলিল আছে। মজার ব্যাপার না? এই দলিলটা করতে গাইল, ওটাও লেখা আছে ওখানে। এই দলিলটাই হলো ওই বছরই 6 মাস আগে আর কি, 41 আগস্টে একটা চুক্তি হয়েছিল। কার কার সাথে? ব্রিটিশদের সাথে, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সাথে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটার নাম হলো আটলান্টিক চার্টার। আটলান্টিক শব্দটা থাকলে বুঝে নিবেন ইউরোপ আর আমেরিকার মধ্যেকার কোনো ব্যাপার। কেন? ইউরোপ আর আমেরিকার মাঝে যে মহাসাগরটা ওঠে আটলান্টিক, আটলান্টিক ওশানটা। সো যে কোনো কিছুকে আটলান্টিক থাকলে বুঝবেন যে এপার ওপার, এপারে আছে ব্রিটিশরা মানে ইউরোপ, আর ওপারে আছে আমেরিকা। সো আটলান্টিক চার্টার বলে একটা চুক্তি সাইন হয়েছিল আটলান্টিকের একটা যুদ্ধ জাহাজে বসে। সেই চুক্তিটাই হলো আটলান্টিক চার্টার, এবং ওই চুক্তিতেই প্রথম সাইন করে ব্রিটিশরা নাকে খত দিয়া যে হুজুরে আল্লাহ আপনাদের সাহায্য চাই, রুজভেল্ট প্রেসিডেন্ট আপনারা আমাকে সাহায্য করবেন এই যুদ্ধে। হিটলার এসে গেছে, ততদিনে পুরা ফ্রান্স না কিন্তু প্যারিস দখল করে ফেলছে হিটলার। প্যারিস দখল করে ফেলার মানে হলো, ইংল্যান্ডের কাছে এর অর্থ হলো ইংলিশ, ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মাঝখানে আছে ইংলিশ চ্যানেল বলে সমুদ্র সীমা। ইংলিশ চ্যানেলটা পার হলেই ওটা ব্রিটিশ ল্যান্ড। সো ওই পার পর্যন্ত এসে বসে গেছে হিটলার। যে কোনো দিন যদি আইসে পড়ে রাজধানীতে, তো শেষ। ফলে এরকম একটা অবস্থায় প্রধানমন্ত্রী চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে এক যুদ্ধ জাহাজে বসে প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে এই চুক্তিটা সাইন করছে। চুক্তিতে কি লেখা আছে? এই চুক্তিতে লেখা ছিল যে যুদ্ধের থেকে ঠুকা যা লাগে দিব, অস্ত্রও দিব, যুদ্ধ পরের পুনর্বাসনের টাকাও দিব, কিন্তু যার যার কলোনি যুদ্ধ শেষ হবে যখন, যার যার দখলকৃত কলোনি আপনারা ছেড়ে চলে যাবেন নিজে উদ্যোগে, কাউকে যেন বলতে না হয়। এই চুক্তিটার নামই হলো আটলান্টিক চার্টার। এখন স্টালিন কম বেশি এটা না জানার কোনো কারণ নেই, কারণ স্টালিন জয়েন করতেছে 42 সালের এই 1 জানুয়ারিতে এই চুক্তিতে। সেম চুক্তি, জন্ম ঘোষণার মধ্যে উল্লেখ আছে যে এটা কি, কাগজটা কি, তখন বলতেছে এটা আটলান্টিক চার্টার। তাহলে আটলান্টিক চার্টারের মধ্যেই ওরা সাইন করতেছে, কিন্তু এইবার আর 2টা দেশ না, ওই দিনে একদিনে সাইন হয়েছিল প্রায় 24টা দেশ। রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন, চীন, তখনও মাসুতুংয়ের চীন না, ওটা চিয়াং কাই শেকের চীন। চীন, স্টালিন তার প্রতিনিধি পাঠায় ওইটাতে সাইন করেছে। অর্থাৎ স্টালিনের না জানার কোনো কারণ নাই যে 42 সালের এই চুক্তিতে উপনিবেশ উচ্ছেদের চুক্তি হয়েছে। কথা পরিষ্কার করে বুঝে নেন। আবার এক লাইনে বলে দিয়ে অন্তত, স্টালিন 42 সালের 1 জানুয়ারিতে স্বাক্ষর করে জেনেছেন, আগে যাই জানুক বা না জানুক, এই কাগজের আশ্বাস মানে সোভিয়েত ইউনিয়ন স্বাক্ষর করেছে আটলান্টিক চার্টার। এটার নাম ছিল জাতিসংঘের জন্ম ঘোষণা। জন্ম ঘোষণায় সাইন করেছে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন। এর অর্থ হলো যে রাশিয়া, স্টালিন জানতেন যে আজকে এমন একটা চুক্তিতে উনি নিজেও সাইন করলেন যে কোনো উপনিবেশ করা দেশ, দখলদার দেশ, এই যুদ্ধে যদি আমরা জিতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তাহলে যুদ্ধের পরে আমরা যারা দখলকৃত দেশ তারা সবাই উপনিবেশ ছেড়ে চলে যাবে, দুনিয়াতে উপনিবেশবাদ বা উপনিবেশ করে থাকাটার ফুল স্টপ। যেহেতু স্টালিন প্রতিনিধি পাঠায় এখানে সাইন করছে, ফলে তার না জানার কোনো কারণ নেই।
কিন্তু এই কথাটা তিনি তার শিষ্য শায়খদের কোনো কমিউনিস্টকে বলছেন না, এটা বলছেন না বলে সোজা চলে যাচ্ছেন উল্টা আরেকটা শব্দ চালু করছেন, নবনিষদ আছে ওটা। এটা কি হলো? 42 সালে 1 জানুয়ারি কোথায় সাইন করছেন? আপনি জানেন না কোথায় সাইন করছেন? আর বাস্তবে 45 সালের পরে 45 থেকে 47-এর ভিতরে প্রস্তুতিমূলক কাজগুলো সেরে ব্রিটিশরা কি সব কলোনি ছেড়ে চলে যায় নাই? এশিয়াতে যদি বলি এটা 60 সালের আগে, ম্যাক্সিমাম 60ও লাগে না, 50-55-র মধ্যে সবাই শেষ, ছেড়ে চলে গেছে। সবার আগে ছাড়ছে এশিয়া থেকে, আফ্রিকাতে ছাড়ছে সবচেয়ে বেশি 60 থেকে 65 সালের মধ্যে। আরেকটা ধাক্কা আসছে 80 সালের আশেপাশে। তারপরেও সর্বশেষ যে ছেঁচড়ার মতো আটকে ছিল সেটা হলো দক্ষিণ আফ্রিকা। ম্যান্ডেলা আপনারা খুব বিখ্যাত লোকের নাম শুনেছেন মনে করেন না? আর আমি বলি দেশটাকে বেঁচে দিছে ম্যান্ডেলা। না না, আপনি সবসময় টেরা কথা বলেন। হ্যাঁ, টেরা কথাই তো বলবো। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বিক্রি করে দিয়েছে সাউদিদের কাছে। কেন সেটা একটু পরে বলতেছি আপনাদেরকে, আপাতত একটু কাল শুনে রাখেন। এইটা ঘটেছে 94 সাল। এবার আমি আপনাদেরকে সাল হিসাবগুলো দিয়ে দিলাম। ল্যাটিন আমেরিকা ওটাও আফ্রিকার পরে হয়েছে। তাহলে এই হলো কলোনি ছেড়ে যাওয়ার ইতিহাস। কিন্তু কমিউনিস্ট হিস্ট্রিতে কমিউনিস্ট নেতাদের মনেও জানাশোনার ভিতরে উপনিবেশ কথাটা কেন থেকে যাচ্ছে, তাহলে তা সত্ত্বেও এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। কেন 5 মিনিট কথা বলতে গেলেই তার উপনিবেশবাদ এই শব্দটা আসবে? সব সমস্যা তৈরি করেছে উপনিবেশবাদ। একদিকে বলতেছে সাম্রাজ্যবাদ হলো এনিমি, তাহলে উপনিবেশবাদের গল্প দেন কেন? উপনিবেশবাদ তো সবই 45 সালের পরে ছেড়ে চলে গেছে, এবং এটাকে আপনি আমল করতেছেন না, আপনি আবার নয়া লাগাই দিয়ে ওটা আছে জানেন ওটা ভান করতেছেন, সেটা কেন করতেছেন? এর উত্তর কোন কমিউনিস্টের কাছে নাই, বাংলাদেশের কমিউনিস্টদের কার কাছে নাই। এমন কনফিউশন আছে যে ব্রিটিশে আমাদের সব সমস্যার গোড়া, এখনো ব্রিটিশরা আছে, এখনো ব্রিটিশে আমাদেরকে দখল করে আছে, এমন একটা ভাব পাবেন। ওকে, তাহলে মূল কারণ হলো এই যে আমেরিকানরা যে কর্তৃত্ব নিছে, এটা শুধু চার্চিল না, শুধু ইংল্যান্ডবাসী না, শুধু ইউরোপবাসী না, ইউরোপের ইতিহাস কেউ যদি পড়েন সেখানে দেখেন না আছে কিনা যে তারা 45 সালে কেন ওই চুক্তিতে সাইন করেছিল, তাদের উপনিবেশ ক্ষমতা চলে গেল কেমনে, বলবেন না তারা। আপনি একটু খুঁজে কষ্ট করে যদি নিতে পারেন, থার্ড কান্ট্রি থেকে যদি নেন তাহলে হয়তো পাইতে পারেন। কিন্তু ইংল্যান্ডের নিজের ভিতরে ইতিহাসে স্ট্রেট কাট পাওয়া যায় এরকমটা পাবেন না। কে নিজের মানিজ্যত খোয়ানোর দিনটা মনে রাখে, এটা হচ্ছে আসল কারণ। ঠিক একই কারণে স্টালিন হিরো থাকে না। কমিউনিস্টদের গল্পটা হলো যে সেকেন্ড ওয়ার্ল্ডের হিরো হলো স্টালিন, অ্যাজ ইফ উনি হিটলারকে বধ করিয়েছে। এই যে মিথ্যা গল্পটা ওনারা দেয়, ওনা কেমনে স্বীকার করবে যে আমেরিকার নেতৃত্বে সেকেন্ড ওয়ার্ল্ডটা হচ্ছে এবং আমেরিকার জন্যই আমেরিকার একটা হুকুমে উপনিবেশরা ছেড়ে চলে গেছে নিজ নিজ দেশ, এই কথা স্বীকার করতে পারে না। এই কারণে স্টালিন এই যে লুকাইছে কথাটা প্রচার হতে দেয় নাই, অথচ উনি নিজে প্রতিনিধি পাঠায় জুলাই জন্ম ঘোষণা, উপনিবেশবাদ জাতিসংঘের জন্ম ঘোষণা সাইন করতেছেন উনি লোক পাঠায়, অথচ মুখে বলতেছে না উপনিবেশ আছে। এই ছল চাতুরিটা ওনারা স্টালিন এই জন্য করেছে, এবং স্টালিনের কথাটার প্রভাব এখনো ইয়েদের ভিতরে রয়ে গেছে। ওকে, কমিউনিস্টের ভিতরে। তাহলে কমিউনিস্টের কন্ট্রাডিকশনটা দেখেন, সারাক্ষণ সাম্রাজ্যবাদ 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 মুখে উড়ে যেতেছে। তার মানে এখনকার এনিমি 45 সালের পরে এনিমি হলো আমাদের মতন দেশের আমেরিকা। আপনার কথা যদি মানি আমি, তো তাহলে আবার উপনিবেশ উপনিবেশ করে বেড়ান কেন, না উপনিবেশ বলে বেড়ান কেন? এর উত্তর নাই আপনাদের কাছে। এবং কমিউনিস্টরাও কখনো নিজেকে জিজ্ঞেস করে না যাচ্ছে এরকম কেন আমাদের উত্তরটা। এই হচ্ছে লুকাচাপাটা, এই হচ্ছে নিজের অপমানটা আড়াল রাখা। স্টালিন এটা রাখছিলেন এই জন্য যে তাইলে সেকেন্ড ওয়ার্ল্ডের বীরের গল্প যে উনি নিজে দেন কমিউনিস্টের মধ্যে যে দিয়ে রাখছেন, সেই গল্পটা মিলে না তাইলে।
এটা হচ্ছে মূল কারণ। আর এই জন্য সেখান থেকেই সবকিছু সমস্যার গোড়া হলো উপনিবেশবাদ। এই জন্য কথা শুরু করলে 5 মিনিটও চুপ থাকতে পারেন না, উপনিবেশবাদ কথাটা আসবেই। নিজে আবার একসময় বলবে উপনিবেশবাদ তো কালচারাল হয়ে আছে, ফিজিক্যাল ইকোনমিক্যাল নাই। হ্যাঁ, সেটা যেন আপনি আমেরিকাকে দোষ দিতে পারেন। আমেরিকা অবশ্যই গ্লোবাল লিডার। আপনারা যেটাকে সাম্রাজ্যবাদ বলেন, আমি বলি না, আমি বলি গ্লোবাল লিডার ছিল 45 এর পর থেকে আমেরিকা। ওকে, আচ্ছা এখন একটা নতুন প্রসঙ্গে যাব, সময় অনেক কমে গেছে আমার। নতুন প্রসঙ্গটা হলো সাধারণ ফেনোমেনাটা কি ছিল যে আপনারা কলোনি মাস্টাররা দেশ ছেড়ে চলে যাবেন, ইন্ডিয়া ছেড়ে চলে যাবেন। ইন্ডিয়া ছেড়ে যে চলে যাবেন, খালি হাতে চলে যাবেন? আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্ডিয়াতে রেলওয়ে প্রতিষ্ঠা, চালু, রেল লাইন পাতা সবই ব্রিটিশদের হাতে তৈরি। 47-এর অন্তত 100 বছর আগে আমাদের এখানে রেল লাইন চালু হয়ে গেছে, এবং ডেফিনেটলি এটা একটা বিরাট যোগাযোগ ব্যবস্থার বিরাট পরিবর্তন। ব্রিটিশরা যাওয়ার সময় কি এই রেলওয়ে কোম্পানির মালিকানাটা কি দেয়া গেছে না নিয়ে গেছে? সাংঘাতিকতা না। ব্রিটিশ কলোনি, এটা তো কোনো কমিউনিজম ছিল না, তাহলে নিশ্চয়ই এটা প্রাইভেট কোম্পানি ছিল। তাই তো, তাহলে রেলওয়ে কোম্পানি প্রাইভেট কোম্পানি ছিল, এটি স্বাভাবিক। তাহলে সেই লোক সব পালাতে চলে গেল? উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? কারণ কলোনি মাস্টাররা যখন ছেড়ে চলে যাচ্ছে 45-এর পরে, 1945-এর পরে, তখনকার ব্যবহারিক নিয়ম হয়ে গেছিল, ভাই আর গেঞ্জাম করেন না তো গাটায়েন না, এইটা আপনার সম্পত্তি, এই কোম্পানির মালিক আপনি, আপনি এটা বাইন্ধে নিয়ে যাবেন না, আপনি এটা বেচবেন, আগে বেচবেন, যে কাকে বেচবেন ওরকম কোনো লোকই নেই। ফলে আপনি যে চুপচাপ এগুলো ফালায় থুয়ে গেছিলেন, এটাই ছিল নিয়ম। ঠিক আছে, 45, 47-এর দিকে এটাই নিয়ম, ধরে নিতে পারেন তাই ছিল। আসলে গ্যাঞ্জাম বাঁধলো 56 সালের দিকে, 53 সালের দিকে বলতে পারেন। যেমন ধরেন 53 সালের দিকের গ্যাঞ্জামটার নাম হলো কোরিয়া, যে দুটা ভাগ হয়েছে, এটা 53 সালে। ভিয়েতনাম, যে 2 ভিয়েতনাম হয়ে গেছে, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এগুলা স্বাধীন হয়েছে, এগুলা নিয়ে গ্যাঞ্জামের সব গ্যাঞ্জাম হলো 53 সালে। এবং এই জন্য এগুলা আবার পরে স্বাধীন হয়েছে 75 সালের আশপাশ। আর 56 সাল কেন লিখলাম? 56 সাল হলো সুয়েজ খাল, মানে হলো ইজিপ্টের কাহিনী। এখানে গিয়ে ব্রিটিশে এই যে সব জায়গা থেকে ছেড়ে চলে যাচ্ছে সম্পত্তি সব থুইয়া, এইটা করতে চায় নাই। কেন? যেসব সম্পত্তিগুলো শেষের দিকে অ্যাচিভ করেছে, যেমন সুয়েজ খাল, তাদের একটা বড় ইনভেস্টমেন্ট, সম্ভবত 20 বছর হয়েছে তখন, এরকম একটা হবে। ফলে টাকা পয়সা খায়ালই নেই ভাই, খাইতে নিতে দেন, ইনভেস্ট করছি, তো এর আগে আমাকে এখন সুয়েজ খাল দিয়ে চলে যেতে হবে ইজিপ্টকে, এটা কেমনে হয়? তো এইবার এটা নিয়ে ব্রিটিশের কাছাকাছি করে, সাথে দোস্ত হিসেবে ফ্রেঞ্চ থেকে, মানে যাকে পায় তাকে নিয়ে আসছে। ফলে অন্য ইউরোপিয়ান কান্ট্রি ফাঁক দিয়ে, কোনা দিয়ে, হয়তো ব্রিটিশ আমেরিকান কোনো কোম্পানি, তারাও ঝুঁকি মারতেছে। ফলে এখান থেকেই গামেল আবদেল নাসেরের জন্ম। তাহলে এই প্রথম উনি একটা তার দেশে সুয়েজ খাল রক্ষা কমিটি বললা ব্রিটিশের ছেলে চলে যেতে রাজি। আমরা জানেন নিশ্চয়ই যে ইজিপ্টের মুদ্রার নাম কিন্তু এখনো পাউন্ড, ব্রিটিশ কলোনি ছিল শেষের দিকে। অরিজিনালি এটা তো তুরস্কের আন্ডারে ওভারঅল, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা ব্রিটিশরা মাতবরিটা পায়। তো সুয়েজ খাল ছাড়বে না, এইটা নিয়ে এই আমাদের স্বাধীনতা যুদ্ধের মতন ওদের এখানেও একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। ব্রিটিশ জাহাজের তলায় টর্পেডো আটকে রাখা, কি বোমা পুঁতে দিয়ে ওটা ধ্বংস করে দেওয়া, এরকম কাজ তারাও করছে। জামাল আব্দুল নাসিরের জন্ম ওখান থেকে, এখান থেকে বাদ পার্টি, এখান থেকে আরব ন্যাশনালিজম, এর সবকিছু থেকে তৈরি হয়েছে। এটারই একটা ফাঁক দিয়ে ব্রাদারহুডের জন্ম। কারণ ব্রাদারহুড গামেল আব্দুল নাসিরদের সাথে মিলে ওই আন্দোলনের ছিল। বান্না দল, যখন ওটা বান্না দল এটা বলছি বটে, কিন্তু আসলে তো ব্রাদারহুড এটা রাজনৈতিক দল না সামাজিক সংগঠন, এটা মিক্সড, আসলে এটা একা কোনোটা না। এনিওয়ে, সো সেও ছিল এই মুভমেন্টের কারণে। ফলে ওদের ওখানে এটা প্রমাণ, এটাই চিহ্ন যে
সুয়েজ খাল ছাড়তে তারা চায় নাই ব্রিটিশরা, তার মানে ব্রিটিশে এক্সেপশনালি কিছু করতে গেছিল, এই জন্য যুদ্ধ লেগে গেছিল। ছেড়ে চলে যাওয়ার কথা নর্মালি, তা ছেড়ে চলে গেল না, যেতে দেরি করলো, সুয়েজ খাল ছাড়তে চাইল না, পরে এটা নিয়ে যুদ্ধ হয়ে ইজিপ্ট বিজয়ী হলো, ফলে আপোষ করে রেখে পলা যাওয়া ছাড়া উপায় ছিল না। ওকে, কেন এই ঘটনাটা বললাম? তার মানে যে কলোনি ছেড়ে চলে যাওয়ার যে অভ্যাস, যে নিয়ম, যে রীতিতে করা হয়েছিল, তার মধ্যে এটা একটা ব্যতিক্রম হয়েছিল, সেই জন্য সেম ব্যতিক্রম ঘটেছিল এই যে 94 সালে এসে ব্রিটিশদের শেষ কলোনি দক্ষিণ আফ্রিকা, ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকা। এর আগে বলেছি যে আফ্রিকা আর একটা বড় ইয়ে হয়েছে 1980 থেকে 85, লাগে নাই, 80-র আশেপাশেই বেশি হয়েছে। এইটাই হলো মুগাবে, রবার্ট মুগাবে, জাম্বিয়া বা জিম্বাবো এখানকার যারা, এই রবার্ট মুগাবে, এটা হয়েছে 80 সালে। এখানেও কৃষি জমি তারা দখল করে ফেলছিল, কৃষি জমি চাষ করতো তারা, এটাও 80 সালের পরেও ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকারটা মারাত্মক। নেলসন ম্যান্ডেলা এগুলার মুভমেন্টের নেতা, জেলখানে আটকে রাখছে, করে আছে, উনি বুঝছেন যে উনি জেলখানায় মনে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আফ্রিকা ব্রিটিশরা যাবে না তার ছেলে। কারণ একটা বড় কারণ হলো প্রচুর খনি আছে আফ্রিকার। খনিজ মানে খুবই সমৃদ্ধ খনি, ধরেন প্লাটিনাম জাতীয় যেগুলো দামি খনিজ, এই জাতীয় কারখানা, এই জাতীয় খনি আছে, এগুলো তারা যেতে চায় নাই, ইনভেস্ট করছে তারা। আমার এটাও একটা যুক্তি, কারণ 45 থেকে ধরেন যদি আপনার 94, তাহলে আরো 40 বছর, কাজে এগুলো ছেড়ে কেন যাবে সে? আরো ভালো করে যেতে গেতে বসছে। এই সবগুলোর কারণ কিন্তু আসলে ম্যান্ডেলা নষ্ট করলেন। উনি প্রথম এই নিয়মটা ভাঙলেন, ভেঙে বললেন যে উনি যখন দেখলেন জেলখানা থেকে উনি বেরোতে পারতেছেন না, উনি কম্প্রোমাইজ করে হারালেন একটা, ও বোমার মাধ্যমে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজটা এই যে আপনারা খালি দেশ ছেড়েও যাওয়ার দরকার নাই, আপনারা যে মালিক মহাজন হয়ে আছেন সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে, সেটাও হয়ে থাকে, খালি আমাদের কালো লোককে একটু পাশাপাশি পলিটিক্যাল পার্টি খুলতে দেন, আমরা যেন বলতে পারি যে আমরা স্বাধীন হয়ে গেছি, সহায় সম্পত্তি যা আছে ব্যবসা সব আপনাদের। এই যে খনিজ গুলার যে মালিক আপনারা, কোম্পানির মালিক, এটা আপনারাই থাকবেন, অসুবিধা নেই, আমরা খালি লেবারে থাকবো। এই যে কম্প্রোমাইজটা করলেন, এখন বলেন এই যে ম্যান্ডেলা ম্যান্ডেলা করে যে এত ডেসমন্ড টুটু, রিকনসিলেশন, কত ভালো ভালো কাজ করছে না, বুঝছেন? এবার পুরা দেশটা বেঁচে দিয়ে গেছে। আফ্রিকার এই মাটির নিচের খনির মালিককে দক্ষিণ আফ্রিকা নাকি ব্রিটিশরা? সোজা কথা, সোজা উত্তর দেন। তাহলে ভূখণ্ডের মালিক দক্ষিণ আফ্রিকানরা, কালো লোকেরা, অথচ তাদেরকে বানা রাখছেন খনি শ্রমিক, আর আপনারা এটার মালিক। এমনকি পলিটিক্যাল পার্টিও আপনারা খুঁজছেন, তো বাকি থাকলো কি? খালি দলের সভাপতিটা বানান আপনি এটা কালো লোককে, তো সবকিছু তো আপনার দখলে। তাহলে এটা ছিল এসেনশিয়াল, যে কলোনি ত্যাগ করার সময় সম্পত্তি সব রেখে যাবে। এইটা যে করতে পারে নাই, তার আদর্শ উদাহরণ হলো নেলসন ম্যান্ডেলা, কালপ্রিট। আপনারা যেভাবে ম্যান্ডেলাকে চেনে, উচ্ছ্বসিত প্রশংসা করেন, আহা কত সুন্দর করছে, মিলমিশ করে একটা রিকনসিলিয়েশন করে দিয়া গেছে, খ্রিস্টানিটি কত ভালো দেখেন, এগুলো গল্প, মিছা কথা। হিরো বলতে আসলেই গামাইল আব্দুল নাসের হিরো, অবশ্যই সে তো সুয়েজ খাল ছেড়ে দেয় নাই, আর আমাদের রেল লাইন নিয়ে যাওয়ার সুযোগ ছিল না, এটাও একটা কারণ। তাহলে এই হলো উপনিবেশের কাহিনী। কিন্তু উপনিবেশ যেভাবে কমিউনিস্ট আমাদেরকে বুঝাচ্ছে, দয়া করে এখান থেকে বেরিয়ে আসে, এটা স্ব-উদ্যোগে পড়াশোনা করেন। আজকাল ইন্টারনেটের যুগে যা খুঁজতে চান ইন্টারনেট সার্চ দিয়ে নিজে খুঁজে বাইর করেন, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, নিজে নিজে এগুলো খুঁজে বাইর করে নিজেই জানতে পারেন। আমিও নিজে জানছি এভাবে, আমি যা কিছু জানছি 2003 সালের পর থেকে, কারণ 3 সালে আমার হাতে ইন্টারনেট লাগে, অবারিত ইন্টারনেট, ইউএনের ইন্টারনেট, ফলে আমি তখন থেকে যা জানার ওখান থেকে জানছি, নিজে নিজে জানছি। একটু নিজেদের এই সুবিধাটা কাজে লাগান। ওকে, সার কথা এবার শেষ করি। কেন উপনিবেশ সাবজেক্ট করেছে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন।
আর সার কথাটা হলো যে উপনিবেশ বললা, কমিউনিস্ট যখন উপনিবেশ বলবেন তখন তার মুখটা বন্ধ করে দিবেন। খালেদা জিয়ার মতন মুখটা কি তখন বন্ধ ছিল? হ্যাঁ, মুখটা এখন বন্ধ করতে হবে আপনার। কমিউনিস্টদের মুখ বন্ধ করতে হবে। উপনিবেশ বিষয়ে বড় বড় কথা বলবেন না। উপনিবেশ উঠাই দিল কে, সেই খবর বলতে পারেন না। আমেরিকা উঠাই দিয়েছে, এটা তো বলতে পারবেন না আপনি। আপনাদের সাম্রাজ্যবাদের তত্ত্ব তখন ন্যাংটা হয়ে যাবে। সেই জন্য আপনারা এই নয়া উপনিবেশবাদ টাইপের গল্প নিয়ে এসে কয়া উপনিবেশ এখনো আছে। তারপরে সবকিছু বলতে গেলে সমস্ত কথার এনিমি হইল উপনিবেশ, এই বলে গল্প মারবেন। এগুলো একটু বন্ধ করেন, রিয়েল হিস্ট্রিতে যান। আর 45 সাল থেকে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আমেরিকান গ্লোবাল নেতৃত্ব দিন শেষ, এখন চায়নারা উঠে আসতেছে, এখনো আপনার হুঁশ হয় নাই। আপনি এখনো নয় উপনিবেশবাদ নিয়ে বসে আছেন। এখনো আপনি উপনিবেশ হলো প্রথম এনিমি, এরকম একটা দান বয়ান আপনি হাজির করতেছেন, এটা দিয়ে রাজনীতি ছড়াইতেছেন, কমিউনিস্ট রাজনীতি, উন্নত মানের রাজনীতি। এগুলো একটু ছাড়েন, একটু ক্ষমা দেন, দয়া করে একটু ভদ্র হন, মানুষকে জানতে দেন। আপনাদের বাধা দেওয়ার কিছু না, আপনাদের কাছ থেকে ইতিহাস শিখতে কেউ চায় না। আপনার আলগা দাবড়ায়েন না। দোলাই খাল আপনাদের শুনে মনে হয় কিসের কমিউনিস্ট নিয়ে আলাপ করতেছেন, এর ভিতরে আবার দোলাই খাল করতে গাইলে। খুব ইম্পর্টেন্ট দোলাই খাল। দোলাই খাল না বুঝলে ব্রিটিশ বুঝবেন না, দক্ষিণ আফ্রিকা বুঝবেন না, এইটাও কি করতেছে। দোলাই খাল মানে হলো যারা নকল করে জিনিস বানায়। আমার নিজের অভিজ্ঞতা শুনেন, আপনারা বাথরুমে যখন গোসল করেন, মাথার উপরে একটা ঝর্ণা থাকে না, হয় ঝুলানো থাকে অথবা ধরেন হাত দিয়ে ধরা যায় এমন একটা ঝর্ণা, তা মাথার উপরে ধরে নিয়ে ঝর্ণা গোসল করেন। তো এটা সম্ভবত তখন আমি জাম্বিয়ায়, তো বাসা আর ইয়ে বদলাইতে হবে না, আছে ওইটা একটা, কিন্তু ইয়ে না, সুবিধার না। তা আমি একটা নতুন এই শাওয়ার, অ্যাকচুয়ালি শাওয়ার বলে এটা, তো শাওয়ার একটা কিনতে কত দাম, ওই বিল্ডিং কম্পাউন্ডের মিস্ত্রি মিস্ত্রি আছে, তারা লাগাই দিয়ে যাবে। তো কত দাম জিজ্ঞেস করছি, দাম বলে $175। ডলার, আমেরিকান ডলার। আমি কি কয় এটা, $175। বাংলাদেশে যদি 1000 টাকা দেয় আমার না, ঠিক আছে না, $175 হয় কেমনি এটা? তো তাহলে এটা কল, ট্যাপ কলের দাম কত? ওইরকমই। এবার বুঝতে পারতেছেন কেন? এখান থেকে শুরু। এই যে একটু আগে বলতেছিলাম যে তাদের খনি, প্লাটিনামের খনি আছে, মনে করেন এত দামি দামি ধাতুর খনি, ওই খনি শ্রমিকের বেতন জানেন? খনি শ্রমিক কিন্তু থাকে বস্তিতে, তার বেতন হলো $1,500 উপরে। $1,500 মানে আমাদের এখনকার হিসাবে 1.5 লাখের উপরে, প্রায় 2 লাখ মনে করেন, 1.5-2 লাখ বেতন। তাহলে একটা শ্রমিক বেতন পায় 2 লাখ টাকা, থাকে বস্তিতে, এটা কেমন হলো? মিললো না তো। ও ভাই, ঢাকায় যারা পশ এলাকায় থাকে, মনে করেন কি করে বুঝবেন? ধরেন যে যারা 30,000-এর উপরে বাড়ি ভাড়া দেয়, 30,000 টাকা, এই লোকটা মাসে আয় করতে হবে 1 লাখ টাকা। তাহলে সে তো একটা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত। আর দক্ষিণ আফ্রিকার একটা খনি শ্রমিক বেতন পায় 1.5 লাখ টাকার উপরে, অথচ থাকে বস্তিতে, এটা কেমন কথা? এই হলো আসল কথা। এই যে শাওয়ার কিনতে গেলে যেমন $175 লাগে, ওর সাথে এটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, এটাকে বলে লিভিং স্ট্যান্ডার্ড। আপনি যদি দক্ষিণ আফ্রিকাতে যা যা আপনি ভোগ করবেন, এর সবকিছু যদি ইংল্যান্ড থেকে কিনে আনতে হয়, তাহলে ইংল্যান্ডের লাইফ স্ট্যান্ডার্ডের সাথে বেতন কাঠামো হবে দক্ষিণ আফ্রিকা। এবার বোঝা গেছে? তাহলে দক্ষিণ আফ্রিকার দামটা ইংল্যান্ডের দাম, এই জন্য শাওয়ারটার দাম $175। আর আমরা বুদ্ধিমান, আমরা ওই কলগুলো নিয়ে এসে কলগুলো দেখে নকল করে কলটাকে দিয়ে একটা ছাঁচ বানাইছে, ছাঁচের মধ্যে ধাতু ডাইলা নিজেরাই বানায় নিচ্ছে একটা কল। এই কল বানানো হয়েছে দোলাইকালে। তাহলে দোলাইকাল আপনার বন্ধু নাকি দক্ষিণ আফ্রিকা আপনার বন্ধু, এইভাবে বোঝেন? কিছু বোঝা গেছে দোলাইকাল কি জিনিস? নকল করতে পারাটা কত ভালো। আপনি নকল করতে পারেন নাই, তাইলে ওই যে
একটা শাওয়ার কিনবেন আপনি $175 দিয়ে, একটা ট্যাপ কল কিনবেন $175 দিয়ে। এটারও বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন দেখেন, এখন মিডল ক্লাস যে মনে করেন 20,000 টাকা ভাড়া দিতে পারে এমন একটা বাসা, এই বাসায় যা কিছু বাথরুম ফিটিংস এ সব দোলাইখালে তৈরি, বা দোলাইখালের একটু বড় ফর্মে লোকাল কোম্পানি তৈরি। ইভেন প্রাণ যারা এই যে কত কিছু যে করে দুধ বিক্রি করে, এটা করে সেটা করে, প্রাণ শুরু করছিল RFL দিয়ে। RFL এর মানে তো অনেকে জানে না। RFL কি? RFL হলো রংপুর ফাউন্ডারি লিমিটেড। ফাউন্ডারি মানে হলো ঢালাই লোহার ছাঁচে গলানো লোহা ফেলে দিয়ে যেটা বানানো যায় ওইটাকে বলে ফাউন্ডারি, ইংরেজিতে বলে ফাউন্ডারি। আর এটাই হলো আমরা যে ট্যাপ কল ইউজ করি না, হাত দিয়ে চাপ দেওয়া, ওই কলটা বানানো হয় ওই যে ফাউন্ডারিতে, যেই গরম লোহা ঢেলে দিয়া, ওইটা হলে ফাউন্ডারি। RFL হলো ওই কল বানাইছিল সবার আগে। এইটার জন্য খালি এটাকে ইংরেজি অধ্যক্ষর দিয়ে ঢাকে দিচ্ছে, কিন্তু বুঝার উপায় নেই। এটা রংপুর ফাউন্ডারি লিমিটেড, এটি তার প্রথম কোম্পানি, বাড়ি রংপুরে, অরিজিনাল বাড়ি রংপুরে। তারা এখন এই বাথরুম ফিটিংস বানায়। বুঝছে? তফাৎ এতটুকুই, দোলাইখাল থেকে এটা এখন এই নেমে এসেছে। তাহলে দোলাইখাল যদি না হইতো, আপনি যদি কপি করতে না শিখতেন, তাহলে এখন দেখেন এই RFL যে আপনাকে এটা বানাইছে, আপনি ঢাকা শহরে মিডল ক্লাস যার বাসার ভাড়া মনে করেন 20-25 হাজারের ভিতরে, তাদের প্রত্যেকের বাসায় যত ফিটিংস আছে সব হলো দোলাইখালের। দোলাইখাল থেকে বড়জোর RFL আইছে। আর কি হয়েছে না, এর উপরে তো আবার লোক আছে, জোড়াই টাকা কামানো লোকজন আছে না, তাদের বাসায় এরকম ফিটিংস হয় কেমনে? এইবার হচ্ছে কি, ধরেন সুইজারল্যান্ডের একটা কোম্পানি ডিজাইন সব ওখানকার বানায়, এখানে কোম্পানি করছে, বিরাট একটা ওয়েস্টার্ন নাম দিয়ে এখানে তারা এটা বের করতেছে। এটাই হলো বাড়ি ধারার বাড়ির যে ফিটিং, ওটা হলো ওখানকার। এই তফাৎ। কিন্তু অরিজিনালি যদি দোলাইখাল চালু না হইতো তাহলে কি হইতো? এখন এই জিনিসটাই করে নাই, সাউথ আফ্রিকাতে এটা করতে দেওয়া হয় নাই, সে ইংল্যান্ড থেকে ওই জিনিসটা আনতেছে। ফলে লাইভলিহুড, জীবনযাত্রা, জীবনের বেঁচে থাকার জন্য ডেইলি লাইফটা কেমন দেখেন, 1.5 লাখ টাকা বেতন পেয়েও বস্তিতে থাকতে হয়। এবার বোঝা গেছে? এই হলো উপনিবেশ সম্পর্কে ধারণা হলো এটার ভিতরে পাইবেন। এই দুনপুন কমিউনিস্টদের কাছে উপনিবেশ শিখেন না। উপনিবেশের বিপরীত হলো দোলাইখাল। এবার হচ্ছে আরেক ভাবে চিনলেন উপনিবেশ, এইভাবে কোনো কমিউনিস্ট আপনাকে বলে না, আমি জানি। আচ্ছা, সারা আফ্রিকায় আমার যে অভিজ্ঞতা হয়েছে, অনেক না হলো 8-10টা দেশে ঘুরছি আমি, দক্ষিণকার এই অবস্থা। কিছু জিনিস নকল করা শুরু করছে, এরকম শুরু হয়েছে কেনিয়াতে। তাও আবার এই কোম্পানিগুলো ইন্ডিয়ানদের দখলে, আর না হলে ব্রিটিশদের দখলে। এ হলো আর এক প্রবলেম। আরেকটা দেশ আছে, সে হলো ইথিওপিয়া। কিন্তু ইথিওপিয়ার প্রবলেম এখন চীনের সাথে ইথিওপিয়া মিলে যা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে নতুন কিছু একটা। মনে রাখবেন, ইথিওপিয়া সেই দেশ কিন্তু যারা বাংলাদেশের মতন করে এই শুরু হয়েছে গার্মেন্টস, শুরু হয়েছিল, এই সুবিধাটা দেওয়া হয়েছিল ক্লিন্টনের আমলে, 90-এর দশকে। সুবিধা ব্যবহার করতে পারে না, এই আমলে সেটা হয়েছে, চাইনিজরা গিয়ে হেল্প করছে। আফ্রিকা চেঞ্জ হচ্ছে এখন এইসব জায়গায়। তাহলে কলোনির সাথে এগুলোর সম্পর্ক কি? এখনকার এগুলো হচ্ছে, এইটা হচ্ছে কলোনি বোধ। আপনাদের সমানে আরে কলোনি, উপনিবেশ, কালচার, আরে বাবা আমি একটা কথা বলে উল্টা ক্ষতি করতেছেন। এগুলো বলে বলে তো সবকিছু বাংলায় করতে হবে। আপনি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিটারেচার শিখেন নাই, আপনি বাংলা প্রীতি দেখাই থেকে আর একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন না? আপনার সমস্ত সায়েন্টিফিক জিনিসপত্র কি বাংলায় দেওয়া আছে? আপনি ওটা ইংরেজিতে ট্রান্সলেট করে আনতে হবে না? কেমনে করবেন? এত সারাক্ষণ উপনিবেশ বলে ব্রিটিশদের গালাইতেছেন, আমাদের ইংলিশ দিয়ে শিখবেন না? আপনি ইংলিশ দিয়েই তো বাইরের দুনিয়াতে ঢুকছেন, অন্য ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হবে না? স্বাধীন হওয়া মানে কি? বাংলা প্রেমী হওয়া মানে কি? ইন্ডিয়ান দালালি করা? এটা বুঝেন? থ্যাংক ইউ।